একজন রাজা ছিলেন যিনি বিদ্যালয়ে কখনো যান নাই, কিন্তু নিজেকে মনে করিতেন সর্বশ্রেষ্ঠ মস্তিষ্ক। তিনি বই দেখিলে বিরক্ত হইতেন, প্রশ্ন শুনিলে ক্রুদ্ধ হইতেন, আর যুক্তি শুনিলে তাহাকে রাষ্ট্রদ্রোহ বলে মনে করিতেন। কিন্তু সর্বাধিক ভয়ঙ্কর ছিল এই যে তিনি নিজেকেই শ্রেষ্ঠ বলিয়া বিশ্বাস করিতেন। আর যেই দিন একটি অশিক্ষিত অহংকার সিংহাসনে বসে, সেই দিন হইতে প্রজাদের ঘরে অন্ন কমে, শ্মশানে ভিড় বাড়ে, আর রাষ্ট্র ধীরে ধীরে জীবিত দেহে এক মৃতদেহে পরিণত হয়। এই রাজার নাম ছিল দুর্মতি। নামের মধ্যে রাজত্ব ছিল, কিন্তু বুদ্ধির মধ্যে ছিল না। তিনি কখনো বিদ্যালয়ের দ্বার অতিক্রম করেন নাই। অক্ষরের সঙ্গে তাহার শত্রুতা ছিল, জ্ঞান লাভের প্রতি ঘৃণা ছিল, আর অজ্ঞতার প্রতি ছিল অদ্ভুত প্রেম। তিনি বলিতেন, আমি বিদ্যান নই বলিয়া আমার মস্তিষ্ক স্বচ্ছ, যাহারা বেশি পড়ে তাহারা বেশি বিভ্রান্ত হয়। এই কথা শুনিয়া চাটুকারের দল হাততালি দিত, কারণ দরবারে সত্যের কোনো দরকার ছিল না। সেখানে দরকার ছিল কেবল রাজাকে মিথ্যা বলিয়া হলেও খুশি রাখা। দুর্মতির সবচেয়ে প্রিয় বাক্য ছিল, আমি চিন্তা করি, অতএব আমি ঠিক। কিন্তু সমস্যা এই ছিল যে তিনি চিন্তা করিতেন না, তিনি কেবল নিজের রাগকে সিদ্ধান্ত বলিয়া চালাইতেন। একদিন তিনি ঘোষণা করিলেন, রাজ্যে বিদ্যালয় কমাইয়া দেওয়া হইবে, কারণ শিক্ষিত মানুষ প্রশ্ন করে, আর প্রশ্ন শাসকের শত্রু। তৎক্ষণাৎ বহু বিদ্যালয়ে তালা পড়িল। শিক্ষকের হাতে বেতনের বদলে জুটিল অপমান, বইয়ের উপর ধুলা পড়িল, আর শিশুরা অক্ষর শেখার আগে শিখিল শুধু মাথা নত করিতে হইবে। রাজা দরবারে হেসে বলিলেন, আমার প্রজারা খুব শীঘ্রই আরও অনুগত হইবে। হ্যাঁ, হইলও তাই। তারা প্রশ্ন করা ভুলিল, স্বপ্ন দেখা ভুলিল, আর একদিন ধীরে ধীরে বাঁচিবার শেষ ইচ্ছাটিও ভুলিতে বসিল। দুর্মতি একদিন কৃষকদের ডেকে বলিলেন, ধান চাষ করিও না, ধান তো গরিবের খাবার। এমন কিছু চাষ চাই যাহা দেশের সম্মান বাড়ায়। কৃষকেরা বিস্ময়ে জিজ্ঞাসা করিল, তবে আমরা কি ফলাইব মহারাজ? রাজা গম্ভীর হইয়া বলিলেন, গৌরব ফলাও। এই কথায় রাজ্যে আরম্ভ হইল দুর্ভিক্ষের নীরব মিছিল। জমিতে ফসলের বদলে উঠিল শূন্যতা, মাঠে ঘাসও শুকাইয়া গেল, যেন প্রকৃতিও ক্লান্ত হইয়া পড়িয়াছে। বাজারে মুদ্রার শব্দ ছিল, কিন্তু রুটির গন্ধ ছিল না। মায়েরা সন্তানকে খাওয়াইবার আগে জল খাওয়াইতে লাগিলেন। বৃদ্ধেরা বলিলেন, অতীতে যুদ্ধ হইলে মানুষ মরিত, এখন নীতির নামে মানুষ মরিতেছে। রাজা তখনও মহাসন্তুষ্ট। তিনি বলিলেন, দেখো, আমি কৃষি বিপ্লব করিয়াছি। প্রজারা তাকাইয়া রইল, কারণ তাহারা জানিতেন যেখানে অন্ন থাকে না সেখানে বিপ্লব হয় না, সেখানে কেবল শোকের রঙে মাখা প্রহসন থাকে। অতঃপর রাজা ঘোষণা করিলেন, চিকিৎসা জটিল বিষয়, এত ডাক্তার, এত ঔষধ, ইহা অকারণে ভয় জন্মায়। অতএব স্বয়ং রাজা নির্দেশিত চিকিৎসা চলিবে। রাজ্যের চিকিৎসকদের অবজ্ঞা করিয়া তাহাকে সকল রোগের বিশেষজ্ঞ বানানো হইল। জ্বর হইলে বলিতেন, ঠান্ডা ভাব কমাও। পেট ব্যথা হইলে বলিতেন, মন শক্ত করো। মৃত্যুসজ্জার রোগীকেও বলিতেন, তুমি নাটক করিতেছ। ফল, হাসপাতাল ভরিয়া গেল, ঔষধের পরিবর্তে প্রার্থনা বাড়িল, আর অনেকেই এমন রোগে মারা গেলেন যাহার নামও পরে জানা গেল না। রাজা তখন দরবারে বলিলেন, জনগণ অতি দুর্বল, সামান্য জ্বরেই ভেঙে পড়ে। কেহ তাহাকে বলিল না, মানুষ জ্বরেই ভাঙে নাই, তাহার অজ্ঞতার চিকিৎসায় ভাঙিয়া পড়িয়াছে। দুর্মতির রাজ্যে সত্য কথা বলা ছিল প্রায় আত্মহত্যার সমান। যে মন্ত্রী সৎকথা বলিত তাহাকে অপমান করা হইত, যে শিক্ষক প্রশ্ন তুলিত তাহাকে দেশদ্রোহী বলা হইত, যে কৃষক রুজির কথা বলিত তাহাকে অলস আখ্যা দেওয়া হইত। একদিন বৃদ্ধ এক বিচারক বলিলেন, মহারাজ, ভুল স্বীকার করিলে রাজা ছোট হয় না, রাজা ছোট হয় যখন ভুলকে রক্ষা করে। এই কথা শুনিয়া রাজা ক্ষিপ্ত হইলেন। তিনি বলিলেন, এই বৃদ্ধ আমার বিরুদ্ধে যুক্তি দিয়াছে, ইহা অপরাধ। সেই বিচারককে বরখাস্ত করা হইল, আর রাজ্যে একটি নতুন আইন জারি হইল। রাজাকে সংশোধন করিবার চেষ্টা করা শাস্তিযোগ্য অপরাধ। এবার চাটুকারেরা আরও সাহসী হইল। তারা সত্যকে ঢাকিবার জন্য মিথ্যার ওপর মিথ্যা সাজাইতে লাগিল। একজন বলিল, মহারাজের ভুলই যুগান্তকারী। অপরজন বলিত, মহারাজের অজ্ঞতাই গভীর দর্শন। এইভাবে রাজদরবারে মূর্খতা আর তোষামোদ পরস্পরের হাতে হাত ধরিয়া নাচিতে লাগিল। অন্ন নাই, চিকিৎসা নাই, শিক্ষা নাই, কিন্তু কর আছে। রাজা বলিলেন, রাজকোষ শূন্য হইতেছে, প্রজাদের আরও কর দিতে হইবে। করের তালিকা এত দীর্ঘ হইল যে মানুষ শ্বাস লইলেও মনে হইত কর দিতে হইবে। জলের উপর কর, লবণের উপর কর, বৃষ্টির উপর কর, বাজারে হাঁটার উপর কর, মুখ খুলিবার উপর সন্দেহজনক কর। গরিব এক ব্যক্তি করের চালানে নিজের ঘর বিক্রয় করিতে বাধ্য হইল। এক মেয়ে বিয়ের গহনা বেচিয়া বাবার ওষুধ কিনিল। এক বৃদ্ধ নিজের কফিনের কাঠ পর্যন্ত অগ্রিম বিক্রয় করিলেন, যেন মরিবার পরে করের খরচ কমে। রাজা এইসব দেখিয়া বলিলেন, অর্থনৈতিক শৃঙ্খলা মানে ত্যাগ। সত্যিই তো, কিন্তু ত্যাগ করিল কারা? প্রজারা। আর ভোগ করিল কে? অন্ধকারে বসিয়া থাকা অদক্ষ মুকুটধারী। সময়ের সঙ্গে প্রজারা কাঁদিতে কাঁদিতে এমন অবস্থা হইল যে তাহারা হাসিতেও ভুলিয়া গেল। আর যখন মানুষ হাসিতে ভুলিয়া যায়, তখন বুঝিতে হইবে রাষ্ট্র গভীরভাবে পচিয়া গিয়াছে। বাজারে আর গল্প হয় না, কবিরা আর গান লিখে না, মাতারা সন্তানকে ভবিষ্যতের কথা বলে না, কারণ ভবিষ্যৎ
নিজেই বর্তমানে নিজেকে শ্বাসরোধ করিতেছে। রাজ্যের আকাশে ধোঁয়া ছিল না, কিন্তু ভার ছিল। ঘরে ঘরে আলো ছিল না, কিন্তু ভয় ছিল। মানুষ প্রতিদিন জীবিত থাকিত, অথচ বাঁচিত না। রাজা তখনও সিংহাসনে বসিয়া বলিতেন, আমার রাজ্য স্থিতিশীল। হ্যাঁ, স্থিতিশীল বটে, শ্মশানের মতো নীরব, নির্জীব, নিস্তব্ধ। অবশেষে একদিন এক বালক রাজদরবারের সামনে দাঁড়াইয়া চিৎকার করিল, মহারাজ, আপনি অশিক্ষিত বলিয়া দোষী নন, দোষী আপনি, কারণ আপনি শিখিতে অস্বীকার করেন। সভাসদরা শিউরিয়া উঠিল, রক্ষীরা আগাইয়া আসিল, কিন্তু সেই বালকের কণ্ঠে ছিল এমন এক আগুন, যাহা রাজমুকুটও নিভাইতে পারে না। বালক আরও বলিল, আপনার অজ্ঞতা ব্যক্তিগত নহে, ইহা রাষ্ট্রকে হত্যা করিতেছে। আপনার গর্ব প্রজাদের অন্ন কেড়েছে, আপনার অহংকার শিশুদের ভবিষ্যৎ কেড়েছে, আপনার ক্ষমতা মানুষের জীবনের উপর শাসন নয়, ধীর বিষ। প্রথমবারের মতো রাজা চুপ হইলেন, কিন্তু তাহা অনুতাপে নীরবতা ছিল না। সেই নীরবতা ছিল একজন মানুষের, যে আজও বুঝিল না সে কেন ঘৃণা পাইতেছে। কারণ মূর্খ শাসক কখনো নিজেকে খলনায়ক ভাবে না, সে ভাবে সমস্যা তো প্রজাদের, আমি তো সর্বদা ঠিক। অতঃপর রাজা বহুদিন সেই অজ্ঞানতার ভার বহন করিল। মানুষ বাঁচিল, কিন্তু স্বস্তিতে নয়, খাইল, কিন্তু তৃপ্তিতে নয়, কথা বলিল, কিন্তু সাহসে নয়। আর রাজা, তিনি সিংহাসনে বসিয়া নিজেকে এখনও মহাজ্ঞানী ভাবিতেছেন। কারণ মূর্খ শাসকের সবচেয়ে বড় দুর্ভাগ্য হইল, সে জানে না যে সে জানে না। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পে আজ আপনি শুনলেন অজ্ঞান রাজ্যের মহাজ্ঞানী রাজা। আমাদের আজকের গল্পের মূল বার্তাটি হলো, যে রাজা শিক্ষা থেকে দূরে থাকে সে শুধু অজ্ঞ থাকে না, সে অন্ধকারকে শাসন নীতিতে পরিণত করে। অহংকার যখন প্রজ্ঞার ছদ্মবেশ পড়ে, তখন সর্বপ্রথম মারা পড়ে সাধারণ মানুষের জীবন। মূর্খতা যদি ক্ষমতার আসনে বসে, তবে রাজ্য ধ্বংস হয় ধীরে, কিন্তু সম্পূর্ণরূপে। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।